প্রয়াসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের যে ক্লাসটা চলছিল রিজনিং বা জিআই এর যে ক্লাসটা চলছিল, আগের ক্লাসে তোমাদের বিভিন্ন ধরনের কিছু জনের সমস্যা অর্থাৎ কোয়ারি ছিল, সেই কোয়ারিগুলো সলভ করার চেষ্টা করা হয়েছে। তা আজও তাদের মধ্যে কিছু কোয়েশ্চেন আছে, কিছু জনের আবার কিছু প্রবলেমও সলভ করা হবে এই ভিডিওতে। বেসিক্যালি এটাও কোয়ারি সলভেরই আরেকটি পার্ট, কিন্তু আমি আগের দিনই বলেছি এর কোনো আমাদের যেহেতু রিজনিং পার্টটা সব মিশিয়ে করা হচ্ছে, সেহেতু এটাও কিন্তু একটা ক্লাস হিসাবেই আমরা আপলোড করছি। তো এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি তোমাদেরও প্রয়োজন আছে। দেখো, এই ধরনের টাইপের কিন্তু প্রশ্ন এখনো অবধি তোমাদের করানো হয়নি। এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। ইফ প্লাস মিনস ডিভাইড, মানে যোগ মানে ভাগ ধরো, গুণ মানে বিয়োগ ধরো, ভাগ মানে গুণ ধরো, বিয়োগ মানে যোগ ধরো, তাহলে এইটা কি হবে? এইসব অঙ্কগুলো বেসিক্যালি যে নিয়ম দ্বারা হয় সব সময়ের জন্য, সেটার নাম ছোটবেলা থেকে শিখে এসছো বদমাস। যে কোনো সরল এই পদ্ধতিতে হয়। এদের এই পদ্ধতিতে হয় বলে দিলে তো হবে না, এই বদমাসের মানে জানতে হবে। বদমাসের মানে কি? বি ফর ব্র্যাকেট। ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট, সবার ফার্স্ট কাজ হয়, ছোটবেলা থেকে শিখেছ। ও ফর অফ, বাংলায় এর, ছোটবেলাতেই শিখেছ। এর মানে গুণ, তার কাজ কিন্তু সেকেন্ড পজিশন হয়। আর বাকিগুলো নিশ্চয়ই আর বলতে হবে না। ডি মানে ভাগ, ডিফারেন্সে। এম মাল্টিপল বা গুণ, এ অ্যাডিশন বা যোগ, এস সাবট্রাকশন বা বিয়োগ। তার মানে দাঁড়ালো কি? ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তাহলে সবার ফার্স্টে ব্র্যাকেট, তারপরে হলো এর বা অফ, তারপরে হলো ভাগ, গুণ, যোগ, বিয়োগ। এই হচ্ছে টোটাল বদমাসের রুল। তো এই ধরনের প্রশ্নগুলো করার সময় সব সময় খেয়াল রাখবে এই ফর্মুলাটা কিন্তু কাজে লাগাতে হবে। কিন্তু কখন? আগে তোমাকে চেঞ্জ করে নেওয়ার পর। কিসে চেঞ্জ করে নেওয়ার পর? ওপরের কোশ্চেনটার দিকে তাকাও, তাহলে বুঝতে পারবে যে সাইন গুলো চেঞ্জ করতে বলেছে সেই সাইন গুলো চেঞ্জের পর। তাহলে এখানে প্রথমে আমাকে কি লিখতে হচ্ছে? প্রথমে লিখতে হচ্ছে প্রদত্ত চিহ্নগুলি পরিবর্তন করে পাই। কি পেলাম? দেখতে থাকো। গুণের পরিবর্তে কি বসাবো বলেছে? মাইনাস। যোগের পরিবর্তে কি বসাবো বলেছে? ভাগ। বিয়োগের পরিবর্তে কি বসাবে বলেছে? যোগ। আর ভাগের পরিবর্তে কি বসাবে বলেছে? গুণ। এইবার এটাকে মানে একদম সরল করো, যেমন ভাবে করেছো সেই রকম ভাবে সরল করতে হবে। তাহলে সবার প্রথমে ইজুকাল টু দিতে হবে, ইকুয়াস টু। ইকুয়াস টুর পর কি হলো? এখানে সবার ফার্স্ট কাজ আমি তোমাকে বলেছিলাম, দেখো বদমাসের ব্র্যাকেট, এখানে ব্র্যাকেট আছে? নেই। এর আছে? এখানে এরও নেই। তাহলে কাজ কি হবে? সবার ফার্স্ট হবে ভাগটা। সেই ভাগটা কোথায় আছে? এইখানে আছে। ভাগের পর কার কাজ হবে? এখানে। তো এইগুলো আগে করি। দেখো 16 মাইনাস, এখানে বিয়োগ ভাগটা করলে কত হয়? 2। আর এখানে প্লাস এটা করলে কত হয়? 18। হলো। তো এবার পরের লাইনে আমরা জেনেছি, ছোটবেলা থেকেই জেনেছি, যোগ আর বিয়োগ যখন করি তখন একই সাইন যাদের থাকে তাদেরকে একসাথে একদিকে আনি। তাহলে এখানে যোগ সাইন দুটো আছে, দেখো। তাহলে 16 যোগ 18, এদেরকে পাশাপাশি আনলাম, মাইনাস গুলো পাশে আনলাম। মাইনাস একটাই ছিল তাই আমি একটাই পাশে রাখলাম। তাহলে 18 আর 16তে যোগ করলে কত হয়? 34। আর মাইনাস 2, তাহলে কত হলো? 32। তাহলে এই হলো এর উত্তর। তাহলে কি লিখবো উত্তরে? নির্ণেয় মান। এই হলো এর উত্তর।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু বদমাস রুল মেনটেন করা হয়েছে, আগে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। বাকিটা বুঝতেই পারছো, নর্মাল সরল করা। পরবর্তী প্রশ্নে আসা যাক। চলো পরবর্তী প্রশ্নটা দেখে নি কি আছে। পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে একটা ছক দেওয়া হয়েছে, যে ছকটায় লেখা আছে 3 6 2 3 10 কোয়েশ্চেন মার্ক 6 2 6 2 3 1 121 225 and 100। এখানে বলেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার। তো এই প্রশ্নটা আমাদের একজন সাবস্ক্রাইবার বা ভিউয়ার বলো, আমাদের এক মেম্বারই পাঠিয়েছো। তো কোশ্চেনটা অ্যাকচুয়ালি খুব সোজা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জন্য পাঠিয়েছো সেটার মানেটা ঠিক ক্লিয়ার হলো না। হয়তো হতে পারে যে তুমি জানতে চাও যে এখানে লেখাটা কি হবে, ব্রড প্রসেসে লেখাটা কি হবে সেটা জানতে চাও। আবার এটাও হতে পারে যে তোমাদের কি ব্যাপার, এটা সংক্রান্ত কোথা থেকে আসছে সেটাও জানতে পারো। তো এটা একটা কোয়েশ্চেন যারা জানো না তাদের ক্ষেত্রে। তো এই ছকগুলো বা মিসিং নাম্বার সবসময় একটা করে লজিক মেনে চলে। তো সেই লজিকগুলোর মধ্যে কিছু কিছু লজিক থেকে যায়, যে লজিকগুলো যে কোনো ক্ষেত্রে কাজে লাগে। যেমন যদি নাম্বারের ক্ষেত্রে ধরো, নাম্বারের ক্ষেত্রে স্কোয়ার নাম্বার, কিউব নাম্বার, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যে কোনো কিছু স্কোয়ার, তোমাকে স্কোয়ার নাম্বারগুলো কতগুলো জানতে হবে। যেমন 1 থেকে তোমার 10 অব্দি স্কোয়ার, তোমরা এগুলো জানো। 1 থেকে 10 স্কোয়ার তোমরা এগুলো আশা করছি তোমরা জানো সকলে। 1 স্কোয়ার হচ্ছে 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, 6 স্কোয়ার 36 এবং 7 স্কোয়ার 49, 8 স্কোয়ার 64, 9 স্কোয়ার 81 এবং 10 স্কোয়ার 100। এর পরবর্তী যেগুলো আছে সেগুলো অনেকে হয়তো জানো না। 11 স্কোয়ার 121, 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার কত 169, 14 স্কোয়ার কত 196, 15 স্কোয়ার কত 225, 16 স্কোয়ার কত 256, 17 স্কোয়ার কত 289, 18 স্কোয়ার কত 324, 19 স্কোয়ার কত 361, 20 স্কোয়ার কত, আশা করি সকলে জানো এটা। 21 স্কোয়ার কত, 22 স্কোয়ার কত কত 484। ঠিক তেমনই 24 স্কোয়ার কত, 23টা অত দরকার পড়ে না, সেই কারণে আমরা লিখলাম না। যে কটা আমাদের সব থেকে বেশি দরকার পড়ে সেইগুলোই আমরা শুধু মনে রাখি, বাকিগুলো মনে রাখি না। আমাদের অত দরকার পড়ে না সেই কারণে আমরা মনে রাখি না। এই কটা যদি স্কোয়ার নাম্বার মনে রাখো, এই নাম্বারগুলো একটু বেশি বার করে রিপিট আসে, সেই কারণে আমি বলবো জিআই করতে গেলে তোমাদের এই কটা ছক, ম্যাথের ক্ষেত্রে তো তোমার 1 থেকে 50 অব্দি মনে রাখলে সব থেকে সুবিধা আছে। যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষা এখন যা কম্পিটিশনের যা মার্কেট বেড়েছে, কম্পিটিশনটা যে পরিমাণে বেড়েছে, সেই পরিমাণে তোমাদের 1 থেকে 50 মুখস্থ করে থাকলে, মুখস্থ বলো কি মনে রাখবে, কিভাবে মনে রাখবে সেটা তোমার সম্পূর্ণ। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে করতে মাথায় থাকে, এগুলো মুখস্থ করলে কিন্তু তুমি কোনোদিন করতে পারবে না। তো যাই হোক, এই সংক্রান্ত যে কোনো এই বর্গ কি বর্গমূল, এগুলো তোমরা ক্লাস 6 থেকে করে আসছো, অতএব এগুলো তোমাদের হয়তো অনেকেই জানো। যারা জানো না তাদের জন্য লিখলাম। এছাড়াও কতগুলো আছে যেগুলো মনে রাখা উচিত, সেটা হচ্ছে কিউব নাম্বার। কিউব নাম্বার গুলো মনে রাখা উচিত। 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 10 কিউব 1000, 11 কিউব 1331 এবং 12 কিউব 1728। এই কটা মনে রাখলেও আমি বলবো
তোমাদের যে কোনো ধরনের জিআই করতে গেলে এই কটা যদি এই এই কটা স্কোয়ার নাম্বার আর এই কটা যদি কিউব নাম্বার তোমরা যদি মনে রাখতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনেকটাই সুবিধা পাবে। যেমন কিউব নাম্বার গুলো দেখতে পাচ্ছ 1 থেকে পুরো একদম 10 অব্দি, 12 অব্দি আছে। তো এই টোটালটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু সেক্ষেত্রে একটু বেশি সুবিধা হবে। এবার এই অঙ্কটায় আসা যাক। অঙ্কটায় যদি আসি, অঙ্কটাকে তোমরা আমি যেমন ভাবে পড়লাম সেরকম ভাবে যদি পড়ে থাকো, তাহলে আশা করি তোমরা এতক্ষণে বুঝে গেছো যে নাম্বারটা কি দিতে চেয়েছে। আমি এতক্ষণ ধরে যে স্কোয়ার নাম্বার কিউব নাম্বার শেখালাম, তার পেছনে মেন কারণ ছিল এই অঙ্কটার সংক্রান্তই ব্যাপার। কারণ এই অঙ্কে দেখো সংখ্যাগুলো যদি দেখতে থাকো, 121, 225, 100 এই তিনটেই হচ্ছে স্কোয়ার নাম্বার, অর্থাৎ বর্গ সংখ্যা। তা আমি এখানে বলতে পারি, এখানে প্রথম সারির প্রথম সারি থেকে পাই, লিখতে পারি প্রথম সারির সংখ্যাগুলোকে লিখে নিতে পারি, বা এখানে সেটাও লিখতে পারি প্রথম সারি থেকে পাই কি পাই 3 + 6 + 2 হোল স্কোয়ার। দেখো 3 আর 6 9 আর 2 11, 11 হোল স্কোয়ার মানে কত 121। দ্বিতীয় সারি থেকে পাই কি আছে 10 আছে, +2 +3, এটাকে যদি হোল স্কোয়ার করি কত হয় 15 হোল স্কোয়ার। 15 হোল স্কোয়ার মানে কত 225। দেখো আশা করছি মিলেছে। অনুরূপ ভাবে তৃতীয় সারিতে, এখানে কিন্তু তৃতীয় সারি থেকে পাই হবে না, কারণ তৃতীয় সারিতে কিন্তু তোমাকে বর্গ সংখ্যাটা দিয়ে রেখেছে। তো আমরা প্রথমে এখানে একটু লিখে নিতে হবে। সবার প্রথমে ধরি লুপ্তও লিখতে পারো বা মিসিং নাম্বারটাও লিখতে পারো। x, তাহলে আমি কিন্তু এখানে লিখতে পাচ্ছি তৃতীয় সারি থেকে পাই। সেক্ষেত্রে আমার একই লেখার স্টাইল থাকবে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে সুবিধা হবে। আমি সেই কারণে এরকম ভাবে করে নিলাম। আচ্ছা, তৃতীয় সারি থেকে কি পাই, তাহলে প্রথমেই আছে কোয়েশ্চেন মার্ক, মানে লুপ্ত সংখ্যাটা x + 6 + 1 হোল স্কোয়ার, মানে x + 7 এর হোল স্কোয়ার। বুঝে গেছে? এবার পরবর্তী যে পার্টটা হবে, সেই পার্টের জন্য আমি এই ডান সাইডটা মুছে দিচ্ছি। এখানে করে দেওয়া যায় প্রশ্নানুসারে এখান থেকে লেখা শুরু হয়, সেটা আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। প্রশ্নানুসারে x + 7 এর হোল স্কোয়ার = 100। তাহলে বা দিয়ে বা ইমপ্লাইজ সাইন দিয়ে এত স্কোয়ার = এটা কত 10 স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি সুতরাং বলতে পারি x + 7 = 10, বা x = 10 - 7, বা x = 3। তাহলে উত্তর যেটা হলো, সবই তলায় লেখার, আমি জায়গা অভাবে আমি এখানে একসঙ্গে দিয়ে দিচ্ছি, সেই কারণে মুছলাম না, যাতে নিম্নেয় লুপ্ত সংখ্যাটি
হলো 3। তাহলে এই ছিল অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম ভাবে মিসিং নাম্বার কিভাবে বের করতে হয়। সব সময় যে স্কোয়ার নাম্বার থাকবে তাও নয়, বিভিন্ন ধরনের হিসেব থাকতে পারে, তো সেটা একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, এখানে কি বলছে যে কিরণ, প্রশ্নটা হচ্ছে একটু কনফিউজিং, মানে তোমাকে বিরক্ত লাগিয়ে দেবে। আর বারবার কনফিউজ করার জন্যই কিন্তু প্রশ্নটার সাইজটাও বিশাল এবং প্রশ্নটা বারংবার বিভিন্ন দিকে ঘুরেছে। দেখো প্রশ্নটা একটু ভালোভাবে পড়বে, আর এইটা পড়তে পড়তে ছবি আঁকতে গিয়ে মেনলি অনেকে প্রবলেমে পড়ে যাবে, সেই কারণেই মেন ব্যাপার। আচ্ছা, কিরণ 20 কিলোমিটার উত্তরে গিয়ে ডান দিকে বেঁকে, আর প্রশ্নটা ভালোভাবে লিখে রাখো, কারণ কিছুক্ষণ বাদে কিন্তু আমি প্রশ্নটা মুছে দেবো, কারণ প্রশ্নটা লিখতে গিয়ে অনেকটা জায়গা খেয়ে নিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে প্রশ্নটা মুছতে হতেই পারে। তো সেই কারণে প্রশ্নটা লিখে রাখো, সেক্ষেত্রে তোমাদেরই সুবিধা হবে। কিরণ 20 কিলোমিটার উত্তরে গিয়ে ডান দিকে বেঁকে আরো 30 কিলোমিটার গেল, তারপর আবার ডান দিকে বেঁকে 35 কিলোমিটার গেল, পরে বাঁ দিকে বেঁকে 15 কিলোমিটার গেল, তারপর আবার বাঁ দিকে ঘুরে 15 কিলোমিটার যাবার পর শেষে বাঁ দিকে বেঁকে আরো 15 কিলোমিটার গেল। তবে প্রথম অবস্থান থেকে সে কত দূরে? সে বলতে এখানে কিরণের কথা বলা হয়েছে। তো চলো দেখা যাক। এর প্রথমেই একটা ছক আঁকতে হয়, মানে যে ডিরেকশন ওয়াইজ তোমাকে আগের ভিডিওতেও দেখানো হয়েছে যে এই ধরনের ডিরেকশনের প্রবলেম করতে গেলে সবার ফার্স্ট তুমি কোন দিকে তাকিয়ে থাকো? তুমি উত্তর দিকে তাকিয়ে থাকো। অতএব এইটা মাস্ট। উত্তর আর পূর্বটা দেখিয়ে দিলে বাকিগুলো দেখানোর প্রয়োজন পড়ে না, ঠিক আছে? এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন যখন উত্তর করবে তার পাশে এটাকে রাখতেই হবে। যখন তুমি ব্রড স্টাইলে, মানে তুমি মেন্সের ব্রড স্টাইলে যখন তুমি লিখতে যাচ্ছ বা পরীক্ষা দিতে যাচ্ছ, তখন কিন্তু এই সব প্রশ্নের পাশে কিন্তু এইটা মাস্ট, এটা দিতেই হবে। আচ্ছা এখানে আসো, প্রথমে উত্তর দিকে যাচ্ছি মানে আমি এদিকে যাচ্ছি, মানে আমি উত্তর দিকে আছি। তো তাহলে শুরু করি। 20 কিলোমিটার উত্তরে যাচ্ছে, উত্তরে গেল, তারপর ডান দিকে বেঁকছে, ডান দিকে বেঁকে 30 কিলোমিটার গেল, 30 কিলোমিটার গেল, তারপর আবার ডান দিকে বেঁকে 35 গেল, পরে বাঁ দিকে বেঁকে এদিকে যখন আছে তখন বাঁ দিক হচ্ছে ওইটা দক্ষিণ দিকে মুখ করে আছে। এখন তোমাকে এখানে এই প্রশ্নগুলো করার সময় ভুল যাতে না হয় সে কারণে দাগ দিয়ে নেবে তলায় তলায়, কাকে কাকে নিলাম। প্রথমে 20 কিলোমিটার চলে গেছি, তারপর ডান দিকে বেঁকে 30 কিলোমিটার চলে গেছি, তারপরে গিয়ে 35 কিলোমিটার চলে গেছি ডান দিকে বেঁকে, এর পরবর্তীকালে বাঁ দিকে বেঁকে 15 কিলোমিটার যাব। এটা 15 কিলোমিটার বাঁ দিকে বেঁকলাম, তারপরে আবার বাঁ দিকে ঘুরে 15 কিলোমিটার যাব। এখানে খেয়াল করবে, এটাই হচ্ছে ছবি আঁকা স্টাইলের প্রবলেম। দেখো এটা আছে 35, এটা আছে 20, এটা একটু মুছে নিলাম, ধরো এটা স্টার্টিং পয়েন্ট। তো সেক্ষেত্রে এইটা কিন্তু দেখো 20 আর 15তেই কিন্তু 35 হয়, তাহলে আমাকে কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এটা কিন্তু এইটুকু 15 কিলোমিটার, মানে আমার এখনকার পজিশনটা এই 15 কিলোমিটার যাওয়ার এই অবধি আমার কিন্তু পজিশনটা একটা স্ট্রেট লাইনে আছে, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কিন্তু একই স্ট্রেট লাইনে পাওয়া যাবে। আচ্ছা পরবর্তী যেটা দেখি, তারপর আবার বাঁ দিকে ঘুরেছে, আবার বাঁ দিকে ঘুরে 15 কিলোমিটার যাওয়ার পর আবার বাঁ দিকে বেঁকবে, উত্তর দিকে মুখ, বাঁ দিক মানে পশ্চিম দিক, পশ্চিম দিকে 15 কিলোমিটার। দেখো এই সাইজটাই 15, তার মানে এটা মিশিয়ে যাবে জাস্ট। ক্লিয়ার? যাবার পর শেষে বাঁ দিকে আরো 15 কিলোমিটার গেল, এখন পশ্চিম দিকে মুখ। তোমার বাঁ দিক কোন দিকে? তোমার বাঁ দিক হচ্ছে দক্ষিণ দিকে। শেষে বাঁ দিকে আরো 15 কিলোমিটার গেছে, তার মানে লাস্ট 15 কিলোমিটার। লাস্ট 15 কিলোমিটার মানে রিপিট দাগ পড়ছে, এখানে এইখানটা রিপিট দাগ পড়ছে।
এই পজিশনে রইল। তাহলে এটাকে যদি তুমি নাম দাও এ বি সি ডি ই এফ জি, জি থেকে ডি তে, এগেন ডি থেকে ই তে, অতএব এখানে আচ্ছা এখানে আচ্ছা এই স্টার্টিং পয়েন্টটাকে একটা পয়েন্ট করে রাখবে। এখানে কিরণের প্রথম অবস্থান বা শুরু স্থানও লিখতে পারো, কিন্তু প্রথম অবস্থানটাই হচ্ছে ভালো শুনতে লাগে। কিরণের প্রথম অবস্থান এ বিন্দু ও শেষ অবস্থান ই বিন্দু। এবার ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে তোমার যে এখানে শেষ করেছে, তোমাকে প্রশ্নে কি জিজ্ঞেস করেছে? প্রশ্নে জিজ্ঞেস করেছে এদের থেকে দূরত্বটা কতটা। তো এটা বের করতে গেলে আমাকে এটাও জুড়তে হবে। তো এটা কি করে পাচ্ছি? তোমরা ভালোভাবে যদি এটাকে খেয়াল করো তাহলে এখানে তোমরা হয়তো স্মরণ কথাটি মনে করতে পারবে যে আমি এ থেকে ডি গেলাম, ডি থেকে ই গেলাম, এ থেকে ই বিন্দুর স্মরণ কত, এইটা বের করে নি। ঠিক তেমনি ছবিটা যদি একটু সোজা করে দেখো তাহলে দেখতে পাবে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানে সেখানে আসবে পিথাগোরাসের ফর্মুলা, পিথাগোরাস থিওরেম। পিথাগোরাস থিওরেম যেটা শিখে এসছো সেটা কি ছিল? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখানে অতিভুজ হচ্ছে এই, তোমার ভূমি হচ্ছে এডি এবং লম্ব হচ্ছে ডিই। এই কথাগুলোই তোমাকে লিখতে হবে। তো সেই কারণে আমি এখন অঙ্কটা কিন্তু মুছে ফেলছি ওপর থেকে। তোমাদের আগেই বলেছিলাম অঙ্কটা এখান থেকে মুছতে হতেই পারে, কারণ জায়গার অভাবে অঙ্কটা মুছতে হতে পারে। এর পরবর্তীকালে যেটা করব সেটা হচ্ছে শেষ বিন্দু ই বিন্দু, ত্রিভুজ এডিই থেকে পাই এডি মানে ভূমি, 35 কিলোমিটার, ডিই লম্ব যার দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার, অতিভুজ হচ্ছে এই। আচ্ছা ও এইখানে এটাকে, এটা তো 30 হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা 30 হবে। এটা ভুল হওয়ার পেছনে কারণটা বলি। এই 35 কিলোমিটারটা হচ্ছে অ্যাকচুয়ালি গোটাটা, এই যে ডান দিকে 35 কিলোমিটার, যে প্রশ্নটা এখানে টুকে রেখেছো সেখানে তাকাও ডান দিকে, এটা তো ডট ডট এর সঙ্গে মিলছে, তাহলে এর সঙ্গে এটা 30 কিলোমিটার। এটা অ্যাকচুয়ালি এর পাশে লেখা হয়ে গেছে তো এখন সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এইটা হচ্ছে পুরোটা 35 কিলোমিটার। আর এখান থেকে যদি বলতে চাই এই এডি থেকে পাই, এটার বদলে তোমরা চিত্ত থেকে পাই বলতে পারো।
এটাও লিখতে পারো চিত্র থেকে পাই। তো চিত্র থেকে পাই এডি ভূমি হচ্ছে 30 কিলোমিটার, ডি লম্ব 15 কিলোমিটার, এই অতিভুজ। এই অতিভুজটাই জিজ্ঞেস করেছে কত কিলোমিটার। তো পিথাগোরাসের সূত্রানুযায়ী এটা মুছছি, বা এখানেও করা যেতে পারে। হ্যাঁ, এখানে ফর্মুলাটা তোমরা ইচ্ছা করলে লিখতে পারো, আবার নাও লিখতে পারো, কারণ পিথাগোরাসের ফর্মুলাটা এখানে লিখে দিতে পারো। অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা জায়গায় জায়গায় শুধু পুট করতে হবে। এখানে অতিভুজ স্কোয়ারটা অতিভুজ স্কোয়ারই লিখে দেবো। এটাকে তোমরা আগে ধরে নিয়ে এক্সও আনতে পারো, নাও আনতে পারো, শুধু অতিভুজ লিখতে হবে, তাতে একটু টাইম লাগবে, এইটুকুই ব্যাপার। ভূমির জায়গায় লম্বর মাপ দিকে দেবো কত, 15 স্কোয়ার। ভূমি কত হচ্ছে 30 স্কোয়ার। তাহলে কত হয়, পরবর্তীকালে অতিভুজ স্কোয়ার 15 স্কোয়ার কত হয় 225, 30 স্কোয়ার কত হয় 900। পরবর্তী লাইন অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু কত হবে 225 আর 900 তে 1125। আচ্ছা, এই পাশের এটা মুছে দিলাম। এখানে আমাদের এই পরের লাইনে কি করতে হবে, এটাকে বর্গমূল করে রাফে দেখে নিতে হবে। রাফটা কিন্তু তার পাশেই হওয়া চাই। 1125, 1125 3 দিয়ে যায় কি, 2 দিয়ে তো যাচ্ছে না, 7 8 9, অর্থাৎ 3 দিয়ে যাবে 3। আচ্ছা, এখানে তোমাদের যে সবাইকে এই রকম ফ্যাক্টর প্রসেসেই যে বর্গমূল করতে হবে তার কোনো মানে নেই। তোমরা যার সহজ মনে হবে যে ডিভাইড প্রসেসটা, সেক্ষেত্রে কিন্তু তারাও ডিভাইড প্রসেসে করতে পারো। কিন্তু আমরা কেন করছি, আমরা করছি তার পেছনে কারণ হচ্ছে ফ্যাক্টর প্রসেসটাকে আমরা বেশি প্রেফার করব, তার কারণ হচ্ছে এটা কিন্তু মিলছে না, সেটা আমরা জানি। কারণ আমরা প্রথমেই বলেছি যে স্কোয়ার নাম্বারগুলো মনে রাখবে, স্কোয়ার নাম্বারের মধ্যে পাইনি বলেই না আমাকে ভাঙতে হচ্ছে, কোনো একটা জায়গায় গিয়ে এটা আটকে যাবে। সেই কারণে আমরা ফ্যাক্টর প্রসেসে করছি, ভাগ প্রসেসে করতে বারণ করব। 3 3 9, 10 11, 22 হলো, 3 7 21, 5 15, আবার 10 15, তার মানে 3 দিয়ে আবার যাবে, 3 2 6, 7 এ পাশে 3 দিয়ে যাচ্ছে না, সেটা দেখতেই পাচ্ছি, অর্থাৎ 5 দিয়ে যাবে। এবার 5 25 125 আর 5 5, তাহলে কি হলো, অ্যাকচুয়ালি একটা 5 এক্সট্রা, এই 5টা হচ্ছে এক্সট্রা। 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5। অতএব আমরা বলতে পারি অতিভুজ ইজ ইকুয়াল টু root over of 3 into 3 into 5 into 5 into 5, অতিভুজ ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার ইন্টু 5। এখানে স্টার্ট দিয়ে আমরা এখানে এসে করছি। অতিভুজ ইজ ইকুয়াল টু কি লিখবো, 3 ইন্টু 5 ইন্টু রুট ওভার 5। অতিভুজ কত হলো, 3 5 15 রুট 5। প্রশ্ন হচ্ছে, তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করেছিল এই, সুতরাং দিয়ে এই ইজ ইকুয়াল টু 15 রুট 5 কিলোমিটার। ঠিক আছে, এরপরে এখানে দেখাচ্ছি, শুধু উত্তরটুকু লিখতে হবে। উত্তর প্রশ্নে ছিল কিরণ,
কিরণের প্রথম অবস্থান থেকে বর্তমান অবস্থানের দূরত্ব 15√5 কিলোমিটার। এটা হলো প্রশ্নটির উত্তর। তা আশা করব তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। বিভিন্ন ক্ষেত্রে তোমরা যদি পর দেখো, তোমরা যদি এখন এই পজিশনে এসে যদি অঙ্কটা দেখো, কিছুই বুঝতে পারবে না। কোন সেকশনের পর কোথায় গেছি কিচ্ছু বুঝতে পারবে না। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পর দেখে নিতে হবে, কারণ এখানে জায়গার অভাবে বিভিন্ন জায়গার পর বিভিন্ন জায়গায় আমাদের সেই মতো সুবিধা মতো করতে হয়েছে। তো এই ছবিটা কিন্তু অবশ্যই লাগবে এবং তীর চিহ্নগুলো দিতে যেন মিস না হয়। এবার এই প্রশ্ন সংক্রান্ত যে বিষয়টা তোমাদের অবশ্যই বলা দরকার, যেহেতু যে প্রশ্নটা পাঠিয়েছো তার ক্ষেত্রেও জানা দরকার। এই প্রশ্নটার উত্তর তোমাদের যে প্রশ্ন দিয়েছিলে তার সাথে সাথে তোমার উত্তর পাঠিয়ে দিয়েছিলে, যে উত্তর নাকি 30 কিলোমিটার, বা তোমার প্রশ্নে যা ছিল 30 কিলোমিটার। প্রশ্নটা ভুল ছিল। উত্তর অনুযায়ী যেটা ছিল সেটা হচ্ছে এই যে লাস্টের 15 কিলোমিটার যেটা বাঁদিক বেঁকে ছিল সেইটা থাকবে না। সেইটা অ্যাকচুয়ালি এই যে রিপিট ডাক, এটা আমি আশা করি তোমরাও এটা লক্ষ্য করবে। এরকম রিপিট খুব কম জায়গাতেই দেয়, বিশেষত পরীক্ষা দেয় না এরকম শক্ত, মানে এটাকে করে দেয় না, মানে বিশেষত এরকম ভাবে পেঁচায়ও না যে একই জায়গা দিয়ে সেকেন্ড টাইম সে পাস করেছে নিয়ে লাস্টে গিয়ে সেখানে আবার থামছে। মানে মাঝখানে করলো ঠিক আছে, কিন্তু এন্ড পয়েন্ট ওটা হবে এরকম কিন্তু প্রবলেম দেয় না। বেসিক্যালি এখানে এসে শেষ করে দেয়। তো প্রশ্নটাও তাই ছিল। হয়তো কোনো কারণে প্রিন্টিং মিস্টেকের জন্য বা যে কোনো কিছু কারণের জন্য, ফল্টের জন্য এটা হয়েছে। তো সেক্ষেত্রে এই বি পয়েন্টে যদি সে থেমে যেত, সেক্ষেত্রে কিন্তু তার বর্তমান অবস্থান থেকে প্রথম অবস্থানের দূরত্বটা এই 30 কিলোমিটারটা হতো। কিন্তু যেহেতু অঙ্কটা তোমার যদি সঠিক হিসাবে ধরে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার উত্তর হবে এই 15√5 কিলোমিটার। আশা করব তোমার এবং তোমাদের সকলের প্রশ্নের সঠিক উত্তর হয়তো তোমরা পেয়েছো। তোমাদের বিভিন্ন ধরনের যে কোয়ারিগুলো ছিল সেই কোয়ারিগুলো হয়তো তোমাদের সঠিকভাবে মেটানো হলো। আমরা এটাও আশা করব যে তোমরা প্রয়াসের সাথে আগামী দিনেও এইভাবেই থাকবে, কারণ প্রয়াস কিন্তু তোমাদের সকল রূপে চেষ্টা করছে যে তোমাদের জন্য, তোমাদের স্বার্থে কি কি করা যায়। দেখো, এই ধরনের ক্লাস কিন্তু বেসিক্যালি শুধু তোমাদেরই প্রবলেম নিয়ে একটা ক্লাস, এরকম কিন্তু কোনো চ্যানেল মনে হয় না করে এরকম আলাদাভাবে। তো যাই হোক, তো আশা করব তোমরা ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা বেশি বড় করছি না। তোমরা অবশ্যই জানো যে ডেসক্রিপশন বক্সে শুধু রিজনিং নয়, ম্যাথ, জিআই এবং যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ফুড অ্যান্ড নিউট্রিশনের জন্য যা যা মেটেরিয়াল এখনো অব্দি স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়েছে সেগুলোর লিঙ্কও সব তলায় পেয়ে যাবে। তো টোটাল জিনিসটাই তোমাদের একটু ডেসক্রিপশন বক্সে যেতে হবে দেখার জন্য। আর আগামী দিনেও আবার রিজনিং নিয়ে আবার ফিরবো। ততক্ষণ অবধি তোমরা প্রয়াসের সাথে থাকো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটাও ক্লিক করে নাও, যাতে পরবর্তী ভিডিওর সঠিক আপডেটগুলো তোমার কাছে সবার আগে পৌঁছয়। নমস্কার, ধন্যবাদ।